নমস্কার, ওয়েলকাম টু দ্য ফিনিক্স নিউজ। মঙ্গলে অমঙ্গল আর কাকে বলে? কারণ মঙ্গলবার দিন সকাল থেকে যে ঘটনা ঘটে গেল গোটা রাজ্যের বিভিন্ন আদালতে, সে ঘটনা একেবারে নজিরবিহীন। কোনো একটা জায়গায় কোনো একজন দাগী আসামি হয়তো তার সাজার কথা হতে পারে, সাজার ঘোষণা হতে পারে বা শুনানি আছে, এরকম ক্ষেত্রে কোনো একটা আদালতে হয়তো হুমকি আসতে পারে যে আদালত উড়িয়ে দেওয়া হবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে রাজ্যের একাধিক আদালতকে উড়িয়ে দেওয়ার হুমকি, এই জিনিস এর আগে কিন্তু এ রাজ্যে ঘটেনি। এবং এই ঘটনা মঙ্গলবার দিন ঘটল। মঙ্গলবার সকাল থেকে আসানসোল, চুঁচুড়া, দুর্গাপুর, কলকাতা সিটি সিভিল কোর্ট, ব্যাংকশাল কোর্ট, বহরমপুর, পশ্চিম বর্ধমান জেলা আদালত এবং দায়রা জজ আদালত থেকে বোমাতঙ্কের খবর পাওয়া গেছে। হুমকি এলো যে আদালতকে উড়িয়ে দেওয়া হবে। আদালতের কোনো একটা জায়গাতে আরডিএক্স মজুদ করা রয়েছে এবং সেটা কিছুক্ষণের মধ্যেই যখন ব্লাস্ট করবে তখন গোটা আদালত উড়ে যাবে। এবং তারপরেই যে কাণ্ডটি ঘটলো সেটা হলো, সকালবেলায় যেখানে বিচার প্রক্রিয়া চলার কথা, যেখানে মানুষের ব্যস্ততা থাকার কথা, সেখানে মানুষের ব্যস্ততা অন্যদিকে বেড়ে গেল। সেখানে আইনজীবী থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, জাজ থেকে শুরু করে সকলে ছুটে বেরোচ্ছেন নিজেদের প্রাণ বাঁচাতে। নিজেদের জিনিসপত্র কোনো ক্রমে আগলে ধরে তাদেরকে ছুটে বেরোতে হলো। নিমেষের মধ্যে আদালত চত্বর আতঙ্কে স্থবির হয়ে গেল এবং তারপরেই সবাই ছুটে বেরোতে শুরু করলো আদালত চত্বর থেকে। যে কোনো মুহূর্তে বুঝি আদালত উড়ে যায়। এবং তারপর যা হয়, সেখান থেকে থানায় খবর যায়, সেখান থেকে বম্ব স্কোয়াড আসে, কোথাও কোথাও স্নিফার ডগ আসে এবং এসে সেখানে চিরুনি তল্লাশি হয়। আমাদের কলকাতাতেও দুপুর প্রায় 1টার সময় সিটি সেশন কোর্টে এরকমই একটা উড়ো খবর ছড়িয়ে পড়ে যে সিটি সেশন কোর্টকে উড়িয়ে দেওয়া হবে। ব্যাংকশাল কোর্টেও সেরকমই একটা খবর আসে এবং তারপরেই সেই খবর যায় লালবাজারে। লালবাজার থেকে বম্ব স্কোয়াড আসে, এসে এখানে তন্ন তন্ন করে তল্লাশি করা হয়, কিন্তু কিছুই পাওয়া যায় না। অন্যত্র সমস্ত আদালতে এই একই ব্যাপার। কিন্তু প্রশ্নটা হলো যে মঙ্গলবার দিন হঠাৎ করে এই ঘটনাটা ঘটলো কেন? একই সঙ্গে এতগুলো আদালতে একভাবে এরকম ভাবে বোমাতঙ্ক ছড়িয়ে পড়লো কেন? কেন এইরকম উড়ো চিঠি বা উড়ো ইমেল অথবা ভুয়ো ফোন এগুলো এসে হঠাৎ করে এত আতঙ্কগ্রস্ত করে দিল সকলকে? তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশিকা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসআইআর এর নথি পরীক্ষা করা তো শুরু হয়ে গেছে মঙ্গলবার থেকেই। এবং সেখানে বাংলার দিকে দিকে বিভিন্ন আদালত জুড়ে কেউ বা কারা চোখ রাঙানো শুরু করেছে। এবং শুধু চোখ রাঙানোটা সাধারণ মানুষের দিকে বা যে কোনো একজন বিচারপতির দিকে নয়, চোখ রাঙানিটা পুরোপুরি আইনের দিকে, সংবিধানের দিকে চোখ রাঙাচ্ছে কেউ। কে বা কারা সেটা বুঝতে খুব একটা বেশি বুদ্ধির মনে হয় না দরকার আছে বলে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু রাজ্যকে যথেষ্ট অপমান করা হয়েছে এই এসআইআর নিয়ে। এসআইআর এর যে শুনানি, তাতে কিন্তু সুপ্রিম কোর্ট যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে রাজ্য পুলিশের ডিজির কাজকর্মের ওপরে। তার কারণ রাজ্য পুলিশের ডিজিকে তারা শোকজ করবে, সুপ্রিম কোর্ট শোকজ করবে, এমনও কিন্তু হুমকি দিয়েছে যতদিন না রাজ্য পুলিশের ডিজি আইন শৃঙ্খলা সঠিকভাবে রক্ষা করতে পারেন। এবং সেটা কিন্তু যথেষ্ট অবমাননাকর রাজ্যের পক্ষে। এবং একই সঙ্গে এটা অত্যন্ত লজ্জার যে আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন হবে এবং তার জন্য এসআইআর এর প্রয়োজন। আরো সারা দেশ জুড়ে এতগুলো রাজ্যে এসআইআর প্রক্রিয়া চললো, প্রচুর মানুষের নাম বাদ গেছে, কিন্তু কোথাও এই সমস্যা হয়নি, কোথাও এই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি নির্বাচন কমিশনকে যতটা চ্যালেঞ্জের মুখে, যতটা সমস্যার মধ্যে, ব্লকেজের সামনে দাঁড়াতে হচ্ছে পশ্চিমবঙ্গে। এবং এর কারণ কি সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। পশ্চিমবঙ্গের যে সরকার, যারা মসনদে রয়েছে, তারা চান না এসআইআর হোক। যারা ভুয়ো ভোটার, অবৈধ ভোটার, তাদের নাম বাদ যাক, এমনটা তারা চান না। এবং তার জন্য যে কত কি কাণ্ড ঘটেছে তার তো একের পর এক খবর আপনারা পেয়েইছেন। কিন্তু শীর্ষ আদালত তো কোনোভাবেই রাজ্য সরকারের এই আবেদন বা রাজ্য সরকারের এই নাটকে ভুলবার মতো বান্দা নয়। তারা চাইবেন যে সঠিকভাবে সঠিক কাজটা হোক। এবং সেই কারণেই রাজ্য সরকার বা রাজ্যের পুলিশ প্রশাসনের ওপর আস্থা রাখতে না পেরে, রাজ্য প্রশাসনের ওপর আস্থা রাখতে না পেরে এই রাজ্যের এসআইআর এর প্রক্রিয়া তুলে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হাতে। এবং মঙ্গলবার থেকেই এই জেলা জাজ, সেশন জাজ, বিচারক, প্রাক্তন বিচারক, তারা সকলেই কিন্তু বসছেন এসআইআর এর নথি চেক করবার জন্য।
এবং সুপ্রিম কোর্টে বিশেষ শুনানি হয়েছে, যে শুনানির জন্য কিন্তু এটাও বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির থেকে যদি কোনো আবেদন অন্যত্র কোনো জেলা জজ বা কোনো প্রাক্তন বিচারপতির কাছে পাঠান, তাহলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে এসআইআর এর নথি চেক করার জন্য তারা আসবেন, এমন কিন্তু অর্ডার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দিয়েছেন। এবং সেই কারণেই কিন্তু অনেক বিচারকরা বা বিচারপতিরা তারা কিন্তু একত্র হয়ে এই কাজ শুরু করেছেন। শুধু তাই নয়, এই স্পেশাল অর্ডারের জন্য ঝাড়খণ্ড, ওড়িশা বা বিহার থেকেও কিন্তু সেশন জাজ বা প্রাক্তন বিচারপতিরা তারা আসছেন, এসে তারা কাজ শুরু করছেন। কিন্তু এই বিষয়টাকে ভালোভাবে নিতে পারছে না কেউ বা কাহারা, এবং কাহারা সেটা আপনারা যথেষ্টই জানেন। এবং সেই কারণেই মঙ্গলবার এই বোমাতঙ্ক ছড়িয়ে পড়লো গোটা রাজ্য জুড়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই বোমাতঙ্ক নিয়ে কিন্তু সেইভাবে যখন প্রবল আতঙ্কে সবাই উদ্বিগ্ন, সেই সময় কিন্তু একবারও দেখা গেল না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এ বিষয়ে কোনো বিবৃতি দিলেন। এটা কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার। রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু কাউকে আশ্বাসবাণী শোনানো হলো না, কোনো বিবৃতিও তিনি দিলেন না। এবং এই বিষয়টা যে সুপরিকল্পিত সেটা বুঝতেও তাই খুব একটা অসুবিধে হয় না। কি পরিস্থিতি হয়েছে সেই ছবি আপনারা দেখুন। পশ্চিম বর্ধমান জেলা আসানসোল আদালতে বোমাতঙ্ক। মঙ্গলবার সকালে 11টা একটি হুমকি মেল আসে বলে আসানসোল জেলা আদালতের জেলা বিচারক জানিয়েছেন। বাংলায় লেখা তামিলনাড়ু থেকে আসা এই মেলে আদালতে আরডিএক্স লাগানো রয়েছে বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই গোটা আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলা বিচারক সঙ্গে সঙ্গে এই মেল আসার কথা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে জানান। এরপরেই আদালতে চলে আসে বিশাল পুলিশ বাহিনী। আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। সঙ্গে সঙ্গে গোটা আদালত চত্বর ফাঁকা করে দেওয়া হয়। নিয়ে আসা হয় ডগ ও বোম স্কোয়াডকে। সপ্তাহের দ্বিতীয় দিন হওয়ায় এদিন সকাল থেকে আসানসোল আদালতে প্রচুর ভিড় ছিল। আইনজীবী, পুলিশের পাশাপাশি ছিলেন বিচার চাইতে আসা অনেক। একাধিক থানা ও আসানসোল জেল থেকে নিয়ে আসা হয়েছিল বিচারাধীন বন্দীদেরও। সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। একেবারে ফাঁকা করে দেওয়া হয় গোটা আদালত ভবন ও আসানসোল আদালত চত্বরকে। এরপরেই পুলিশ আধিকারিকরা তল্লাশি চালানো শুরু হয়। শেষ খবর, তল্লাশি চলছে। পুলিশের এক আধিকারিক বলেন, তল্লাশি চলছে। নিরাপত্তার স্বার্থে সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একটু দেখানো কি কথা আছে? হ্যাঁ সেটা একটু দেখানো। ডগ স্কোয়াডের সমস্ত সবাই এসেছে, পুরো টিমটাই এসেছে, আমরা দেখলাম। এবং হ্যাঁ, আমরাও আতঙ্কিত বিষয়টা নিয়ে, যে এরকম একটা ব্যাপার যদি ঘটে যায়। এখানে তো শুধুমাত্র আমরা উকিলবাবুরা থাকি তা তো নয়, এখানে যারা আইনি সমস্ত নিতে আসে সমস্ত কিছু, তারাও তো মক্কেলরা আসে বিভিন্ন ধরনের, এবং প্রচুর লোকজন আসে, তাদেরও একটা আতঙ্কিত আছি, অবশ্যই আতঙ্কিত আছি। যে এসআর কাজে যদি তারা অন্য কোনো কিছু চিন্তা ভাবনা করে তাহলে তাদেরকে বোম মেরে উড়িয়ে দেওয়া হবে এবং গোটা চত্বর, কোর্ট চত্বরকে উড়িয়ে দেওয়া হবে। বিভিন্ন জায়গায় বোম রাখা হয়েছে। এই সংবাদ পাওয়ার পরে পুলিশ প্রশাসন, বিভিন্ন আধিকারিক তারা ছুটে এসছেন। স্নেপার ডগ এসছে, তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং আদালতের চত্বর আতঙ্কিত। আতঙ্কের আবহে আজকে কোর্ট চলছে। সাধারণ মানুষ, আইনজীবী তারা প্রত্যেকে আতঙ্কিত যে আদালতের উপরে যদি এই ধরনের হুমকি আসে তাহলে আদালতের পক্ষে সঠিকভাবে, নির্ভীকভাবে, স্বাধীনভাবে বিচার করা সম্ভব নয়। আর কোনো মানুষ বিচার পাবে না, আইনজীবীরাও সঠিকভাবে তাদের কথাগুলো বলতে পারবে না। আপনারা জানেন যে সোমবার দুটো বৈঠক হয়েছে। দুটো বৈঠকের একটা হয়েছে কলকাতা হাইকোর্টে এবং অন্যটা হয়েছে নির্বাচন কমিশনে। এখন এই বৈঠকের কারণটা কি, যে সেশন জজরা এসেছেন, প্রাক্তন বিচারপতি, রেজিস্ট্রার জেনারেল, বিচার বিভাগের যারা কর্মীরা এসেছেন, এদেরকে জাতীয় নির্বাচন কমিশন ট্রেনিং দিয়েছে। তার কারণ এদের তো ট্রেনিং বা পড়াশুনো সবটাই আইনের গলিঘুচিতে, কিভাবে আইনি প্রক্রিয়া বা কিভাবে আইনি মারপ্যাচের মাধ্যমে একটা কেসকে একদিক থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যাবে, এই বিষয়ে তারা ভীষণভাবে তৈরি। কিন্তু এসআইআর এর জন্য যে নথিও পরীক্ষা করবার কাজ, যাচাই করার কাজ তাদের ঘাড়ে আসবে, তাদের ঘাড়ে বর্তাবে, এটা কি তারা কোনোদিন ভেবেছিলেন? তারা তো সেইভাবে পড়াশোনা করেননি।
কিন্তু যখন রাজ্যের প্রশাসন এতটা অপদার্থ হয় তখন সুপ্রিম কোর্টকে বাধ্য হয়ে এই সমস্ত ভার, এই গুরুত্বপূর্ণ কাজের ভার দিতে হয় যে আদালত আছে তার হাতে। এবং এটা তো সত্যি কথাই যে আমাদের রাজ্যের একাধিক বিষয়, সমস্ত বিষয়ই প্রায়, যেটা রাজ্য সরকারের বিরোধাচরণ করে, বিরুদ্ধে যায়। একটা সাধারণ সরস্বতী পুজো থেকে শুরু করে, একটা সাধারণ মিছিল থেকে শুরু করে, একটা দিকে একটা ছোট স্টেজ বানিয়ে একটা রাজনৈতিক বক্তৃতা থেকে শুরু করে, প্রতিটা ক্ষেত্রে এই রাজ্য সরকার এবং রাজ্যের যে পুলিশ প্রশাসন তারা বাধা দেবার চেষ্টা করে এবং প্রতিটা ক্ষেত্রেই তাই আদালতের দ্বারস্থ হতে হয়। এবং সেখানে দাঁড়িয়ে এসআইআর এর মতো এত গুরুত্বপূর্ণ বিষয়কে ছেলেখেলা তো করা যায় না নিয়ে। সুপ্রিম কোর্ট নিজের রায়ে, বিচারপতি সূর্যকান্ত যে রায় দিয়েছেন, আজকে নতুন করে যে রায় দিয়েছেন, তার আগে যে সুপ্রিম কোর্টের থেকে যে রায় পাওয়া গেছে ডিভিশন বেঞ্চ থেকে, সেই রায়ে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে একটা অনন্য সাধারণ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই কারণে একটা অনন্য সাধারণ রায় দিতে হচ্ছে। এবং কতটা লজ্জার বিষয় যে আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন হবে, আমাদের রাজ্যের এসআইআর হবে, এবং সেই এসআইআর এর নথি পরীক্ষার জন্য আমাদের রাজ্যের প্রশাসন এনাফ নয়, তাদের ওপর সুপ্রিম কোর্ট ভরসা করতে পারছে না। এবং সেই কারণে সুপ্রিম কোর্ট তাদের ওপরে ভরসা না করে সরাসরি আদালতের ওপরে এই দায়িত্বভার দিচ্ছে এবং আদালতের কাছে এই খোলা পারমিশনও রয়েছে, যদি প্রয়োজন মনে করেন তাহলে বাইরে থেকে, অন্য রাজ্য থেকে, ভিন রাজ্য থেকে নিয়ে আসুন বিচারপতিদের, তাদেরকে দিয়ে চেক করান, যাদের কোনো স্বার্থ নেই। এবং আমাদের অতি দুর্ভাগ্য যে অন্য রাজ্যের বিচারপতিরা এসে আমাদের রাজ্যে কারা কারা ভোট দেওয়ার উপযুক্ত, কারা উপযুক্ত নন, তার বিচার করবেন। আমাদের রাজ্যের প্রশাসনের সেই ক্ষমতা নেই, সেই ক্ষমতা তাদের হাত থেকে কেড়ে নেওয়া হলো, সঙ্গত কারণেই কেড়ে নেওয়া হলো, সুপ্রিম কোর্ট সঙ্গত কারণেই সেটা কেড়ে নিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে আদালতের যে এই রায় এবং তার ফলে যে ঘটনাটি আজকে মঙ্গলবার ঘটলো, যে বোমাতঙ্ক ছড়ালো, এটা খুব একটা বড় বিষয় বলে আমার মনে হচ্ছে না। আমার বরঞ্চ মনে হচ্ছে দিস ইজ দ্য টিপ অফ দ্য আইসবার্গ। আরো বড় বড় ঘটনা ঘটতে চলেছে। ইতিমধ্যে আরেকটা প্রশ্ন উঠেছে, জুডিশিয়াল অফিসার যারা, তারা কিন্তু রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন, বিশেষ করে যে সমস্ত সেন্সিটিভ এরিয়াগুলো পশ্চিমবঙ্গে রয়েছে, যেমন মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গাতে, এইরকম সেন্সিটিভ এরিয়াতে নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং সেই কারণে কিন্তু নির্বাচন কমিশন এই যে জুডিশিয়াল অফিসার, তাদেরকে তাদের নিরাপত্তার জন্য বা কাজের যাতে বিঘ্ন না হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তারাই প্রোটেকশন দেবে, এমন কথাও বলেছে, এমন আশ্বাস দিয়েছে। আশ্বাস তো না হয় হলো, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। আমাদের রাজ্য মানে পশ্চিমবঙ্গের ভোট কিন্তু কোনোদিনই খুব একটা গণতন্ত্রের উৎসব হিসেবে পালিত হয় না। আমাদের দেশের অন্যত্র যেরকম ভাবে ভোটটাকে গণতন্ত্রের উৎসব হিসেবে দেখা হয়, সেরকম ভাবে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু নয়। আমাদের পশ্চিমবঙ্গে ভোটটা হলো রক্তের উৎসব, ভয়ের উৎসব। তার কারণ প্রিপোল এবং পোস্টপোল ভায়োলেন্স এত মারাত্মক ভাবে হয় এখানে, যে এখানে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী আনতে হয় ভোটের সময়। প্রত্যেকবার তাই দেখা গেছে। গতবার 920 কোম্পানি বাহিনী এসেছিল, তাদের বুটের আওয়াজে চারদিক থরহরি কম্প, কিন্তু আদতেই কি তারা পেরেছে এই ভোট লুট রুখতে? পারেনি। পারবে কি করে? এটা তো তাদের দোষ নয়, তারা তো অন্য জায়গা থেকে এখানে আসছেন, সুতরাং তাদের এই পথঘাট, এই এলাকা চেনার কথা নয়। তাদের মাথার উপরে রয়েছে, তাদেরকে কন্ট্রোল করছে রাজ্য পুলিশ, এবং রাজ্য পুলিশকে কন্ট্রোল করছে রাজ্য সরকার, যারা যে কোনো ভাবে যেন তেন প্রকারেণ ক্ষমতায় টিকে থাকতে চায়। সুতরাং সর্ষের মধ্যেই তো ভূত। তাহলে ভোট লুট রোখা যাবে কি করে? কি করে এই কেন্দ্রীয় বাহিনী এই ইভিএম কে স্ট্রং রুমে কড়া নিরাপত্তার মধ্যে নিয়ে যাবে যদি তাদেরকে বিভ্রান্ত করা হয়? এটাই এবারে কিন্তু সব থেকে বড় প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে এবং তার সঙ্গে সুপ্রিম কোর্টের কাছেও। তার কারণ পশ্চিমবঙ্গের নির্বাচন কিন্তু শুধুমাত্র এখন পশ্চিমবঙ্গের নির্বাচন নয়, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নজরদারিতে হচ্ছে, হাইকোর্টের নজরদারিতে হচ্ছে। সুতরাং এই বিষয়টা সুপ্রিম কোর্টেরও নিয়ন্ত্রণাধীন এবং নির্বাচন কমিশন তো বটেই। এখানে কেন্দ্রের কোনো জায়গা নেই, কেন্দ্রের কোনো হাত নেই, কিন্তু হাত তো দেবে রাজ্য সরকার। কারণ এই 26-এর নির্বাচন হচ্ছে গিয়ে ঠিক হয়ে যাবে যে পরবর্তীকালে বাঙালির ভবিষ্যৎ কি হবে, এবং এই ভবিষ্যৎ নির্বাচনের জন্য এই নির্বাচন যে কতটা গুরুত্বপূর্ণ সেটা যেমন কেন্দ্র বুঝছে, কেন্দ্রের বিজেপি সরকার বুঝছে, যেমন আমাদের রাজ্যের বিরোধী দল বুঝছে, তার থেকেও বেশি ভালো বুঝছে এ রাজ্যের যারা শাসক দল রয়েছে। তার কারণ তাদের কিন্তু আসন টলায়মান, সাধারণ মানুষ
তাদের এত দুর্নীতি দেখেছে, যে কোনো সেক্টরে যে কোনো দিকে তাকালে দুর্নীতির পর দুর্নীতি, সুতরাং সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। সেই জন্য তারা চাইছে যে কোনো ভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক এবং তারপরে তারা জবাবটা দিয়ে দেবে যে কতটা উন্নয়ন আদৌ হয়েছে। এবং এই ভয়েই কিন্তু এই রাজ্যের যে শাসন যাদের হাতে রয়েছে সেই টিএমসি গভর্নমেন্ট কিন্তু মোটেই চাইছে না এসআইআরটা সঠিকভাবে হোক, কারণ এসআইআর যদি সঠিকভাবে হয় দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এবং তাতে যে ধস নামবে তাদের ভোট ব্যাংকে সেটা তো তারা সামলাতে পারবে না। এবং এর জন্যই কিন্তু বারবার চেষ্টা করবে রাজ্য সরকার যে কোনো ভাবে এসআইআর প্রক্রিয়া নিয়ে যত রকম কড়াকড়ি হচ্ছে, এসআইআর এ যে সমস্ত নথিভুক্ত করার নাম, যাদেরকে নথিভুক্ত করা হবে, যাদের নাম ফাইনালি আসবে, সেখানে যেন কিছু জল মিশে যায়, এটা তারা বারবার চেষ্টা করবে। তারা কাজে বারবার ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে এবং সেই কারণেই মঙ্গলবারের যে ঘটনা সেটাকে মনে হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ, অর্থাৎ শুধুমাত্র একটা ছোট্ট এটা সূচনা ছিল, এটা একটা ছোট্ট ট্রেলার ছিল। ক্লাইম্যাক্স তো এখনো অনেক বড় হতে বাকি আছে। সুতরাং এই ভোটটা 26-এর ভোটটা কিন্তু চ্যালেঞ্জ, কারণ সাধারণ মানুষও কিন্তু এই আতঙ্কের সঙ্গেই ভোট দিতে যাবে, বা তারা আদৌ ভোট দিতে যাবে কিনা, যেতে পারবে কিনা, সেটাও তো একটা বড় প্রশ্ন। এবং এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবার ইলেকশন কমিশনকে, যে ইলেকশন কমিশন প্রবল প্রতাপান্বিত ইলেকশন কমিশন, তাদের হাতে প্রচুর ক্ষমতা। এই ক্ষমতা দিয়ে তারা একটা ছোট্ট রাজ্য এবং একটা ছোট রাজ্য সরকার তাদেরকে আটকাতে পারে কিনা, এই ভোট পরিষ্কারভাবে হওয়ানো যায় কিনা, সেটা কিন্তু ইলেকশন কমিশনের কাছে খুব বড় চ্যালেঞ্জ। কিন্তু যা পরিস্থিতি তৈরি হচ্ছে, যেভাবে সময় কমে যাচ্ছে, কাজ বেড়ে রয়েছে, তাতে দাঁড়িয়ে আদৌ ভোটটা সাধারণভাবে হবে কিনা সেটাও কিন্তু প্রশ্ন। তার কারণ যতদূর মনে হচ্ছে যে রাষ্ট্রপতি শাসন হয়তো জারি হয়েই যাবে, তার কারণ যতদিনে নমিনেশন জমা দেওয়ার অবস্থা আসবে ততদিন পর্যন্ত মানে নমিনেশন জমা দেওয়ার যে সময়টা যা এই মুহূর্তে অ্যাজিউম করা যাচ্ছে, সেই সময় তো ভোটের সময়। তাহলে ভোটটা হবে কবে, নমিনেশনই বা কবে জমা দেওয়া হবে, এই প্রশ্নগুলো এখনো ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। কিন্তু এই সবকিছুর উত্তর তখনই পাওয়া যাবে যখন পরিষ্কারভাবে এই এসআইআর এর যে নথি যাচাইয়ের কাজ সম্পূর্ণ কমপ্লিট হবে। এই যে বিচারপতিরা বা বিচারকরা বা বিভিন্ন দায়রা বা আদালতের যে যারা বিচারকরা রয়েছেন, তারা যে গুরুদায়িত্ব হাতে নিয়েছেন, সেই গুরুদায়িত্ব যতক্ষণ না কমপ্লিট করা যাবে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত প্রশ্ন কিন্তু অমূলক। সুতরাং এই মুহূর্তে ফোকাস হচ্ছে এসআইআর কে কিভাবে সম্পন্ন করা যায়, কতটা সুষ্ঠুভাবে এসআইআর সম্পন্ন করা যায়, সেটাই একমাত্র ফোকাস। এবং সেইখানে দাঁড়িয়ে এসআইআর সম্পন্ন করানো এবং তারপর ভোট, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো, এই দুটোই কিন্তু ভয়ঙ্কর চ্যালেঞ্জ এবার ইলেকশন কমিশনের কাছে। একদিকে ইলেকশন কমিশন, অন্যদিকে রাজ্য সরকার। কিন্তু আমাদেরকে একটু তো ভরসা রাখতেই হবে ইলেকশন কমিশন এবং সুপ্রিম কোর্টের উপর, কারণ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নজরদারিতে এবার এসআইআর হচ্ছে যখন, তখন ভোটের উপরেও যে নজর থাকবেই এটা বলা বাহুল্য। সুতরাং দেখা যাক এবার সুপ্রিম কোর্টের নজরদারিতে এবং ইলেকশন কমিশনের ক্ষমতায় ভোটটা সঠিকভাবে হয় কিনা, দুধ কা দুধ পানি কা পানি আলাদা করা যায় কিনা।